সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে রেখেছিল আওয়ামী লীগ সরকার, নাটোরে বললেন রিজভী। বিচার সংস্কারের আগে নির্বাচন মেনে নেবে না জনগণ, লালমনিরহাটে জামায়াতের আমির। আত্মহত্যা, হত্যার শিকার 5 জনের মরদেহ উদ্ধার কয়েক জেলায়, মামলার পর ব্যবস্থা বলছে পুলিশ। লক্ষ্মীপুরে অনুমোদনহীন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি, তথ্য সংগ্রহের সময় যমুনা টিভির সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা। নোয়াখালীতে নম্বরবিহীন সিএনজি অটোরিকশায় ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য, যাত্রী তুলে লুটে নেওয়া হচ্ছে সর্বস্ব, ঘটছে শ্লীলতাহানির মতো ঘটনাও। আমি যে রাস্তায় দিনের বেলা বেরোই, আমার এখনো হাত পা কাঁপে, আমি সিএনজি দেখলে দাঁড়ায় থাকি। থেকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে, এই যে সড়ক নিরাপত্তা নাই। ওরা আমাদের আব্বুকে জোরপূর্বক আটক করে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। নেত্রকোনার হাওড় অঞ্চলে আতঙ্কের আরেক নাম বজ্রপাত, ধান কাটতে মাঠে যেতেও ভয় পাচ্ছে কৃষক। দুর্যোগ থেকে রক্ষায় আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি। ব্যস্ততা বেড়েছে বাংলাবান্ধা স্থলবন্দরের, ভারত ভুটান থেকে প্রতিদিন আসছে পাথর, নেপালে যাচ্ছে বাংলাদেশি পণ্য। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আমি জান্নাতুল কলি আছি সাথে। শুরুতেই সংবাদের শিরোনামগুলো দেখছিলেন। আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠানো হয়েছিল, জাদুঘর থেকে সেই নির্বাচনকে জীবন্ত করতে ডক্টর ইউনূসের উপর আস্থা রেখেছে জনগণ, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। তবে নির্বাচনের সময়সীমা কখনো ডিসেম্বর, কখনো জুন বা মার্চের কথা বলা হলে সেই আস্থা দুর্বল হয়ে যায় বলে মনে করেন বিএনপির এই সিনিয়র রাজনীতিবিদ। বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়লে আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে ফ্যাসিবাদ। এর আগে সকালে র্যালি বের করেন বিএনপি নেতাকর্মীরা, সেখানে দ্রুত জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলটির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আবার সুষ্ঠু নির্বাচনটা একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা। সুতরাং এই জাদুঘর থেকে আবার জীবন্ত আবার সুষ্ঠু নির্বাচনটা করতে হবে, সেই বিশ্বাস তো ডক্টর ইউনূস সাহেবের কাছে জনগণ দিয়েছে। বাংলাদেশের জনগণ এত বোকা যদি তারা কেউ ভেবে থাকে, তারা প্রকাশ করে। বাংলাদেশের জনগণ চায় একটা স্বচ্ছ নির্বাচনের অপেক্ষা করতে, কারণ এই একটা বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। জুলাই গণহত্যার বিচার এবং সংস্কারের আগে জনগণের নির্বাচন মেনে নেবে না, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে জামায়াতের জনসভায় অংশ নেন তিনি। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান শফিকুর রহমান। বলেন, জামায়াতের আগামীতে এমন একটি দেশ গঠন করতে চায় যেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আর পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না। সব ধর্মের মানুষকে দেয়া হবে নিরাপত্তা, সেই সাথে নারীদের নিরাপত্তা আর সম্মান নিশ্চিতের আশ্বাস দেন জামায়াতের আমির। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনে নয়, সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন চায় না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর এই সমীকরণে ডক্টর ইউনূস সরকারকেই 5 বছর ক্ষমতায় রাখার ক্যাম্পেইনের অভিযোগ উঠেছে দলটির নেতাদের বিরুদ্ধে। তবে সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার এমন অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, সংস্কার এবং বিচারের জন্য সরকারের সময় দেওয়া উচিত, আর এর মাধ্যমে কালক্ষেপণ করে নির্বাচনী প্রস্তুতিতে সরকারের আনুকূল্য পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তারা। এসব নিয়ে খোলামেলা কথা বলেছে যমুনা টেলিভিশনের সাথে লামিয়া তিথি রিপোর্ট।
আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে, ডিসেম্বর নাকি আগামী বছরের জুনে? অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে ভোটের সীমা ২৬ জুন পর্যন্ত বেঁধে দিলেও বিএনপি নির্বাচন চায় ডিসেম্বরে। জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দলের প্রায় একই সুর। রমজানের আগে যাতে এটা হয়ে যায়, আমরা সেটা আমাদের মত আমরা বলেছি। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক্ষেত্রে স্রোতের বিপরীতে। দলটির শীর্ষ নেতারা বলছেন, সরকারের দেয়া সময়ের মধ্যে বিচার ও সংস্কার হলে নির্বাচন হতে পারে, এছাড়া ভোটের পক্ষে না এনসিপি। সরকারের তরফ থেকে যদি সংস্কারের বিষয়ে দৃশ্যমান উদ্যোগগুলো এবং বিচারের দৃশ্যমানতা যদি স্পষ্ট করা সম্ভব হয়, সেক্ষেত্রে এই সময়কালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সংস্কার না করে কিন্তু আপনি লেভেল প্লেইং ফিল্ডও করতে পারবেন না এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে বিএনপি যে দাবি জানিয়েছে, এ নিয়েও নিজেদের মত জানিয়েছেন এনসিপি নেতারা। রাষ্ট্রটা আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই যদি রাষ্ট্রটা থেকে যায়, তাহলে সাংবিধানিক প্রক্রিয়াতেই বাংলাদেশে স্বৈরতন্ত্র, বাংলাদেশে ফ্যাসিজম ফিরে আসার মতো সুযোগগুলো রয়েছে। ডিসেম্বরে নির্বাচন না হলে যদি দেশে বিশৃঙ্খলা হয়, সেটা দায়িত্ব বিএনপিকে নিতে হবে পরিষ্কারভাবে। বড় দল হিসেবে তারা দায়িত্বশীলতার দলীয় এজেন্ডার বাইরে ন্যাশনাল এজেন্ডাটাকে গুরুত্ব দিচ্ছে, এরকম আমাদের কাছে কখনোই মনে হয়নি। নির্বাচনের চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব কোনো পক্ষ। এনসিপি নেতা সার্জিস আলম কোনো রাগঢাক না রেখে ফেসবুকে পোস্ট দিয়েছেন, কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দলগতভাবে এনসিপিও কি পেছন থেকে এই ক্যাম্পেইনে রসদ যোগাচ্ছে? ইউনূস সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখতে হবে বা এরকম ধরনের ক্যাম্পেইনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো সংযোগ নেই, বরং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সময় ততটুকুই পাবে যতটুকু কাজের জন্য প্রয়োজন। আমাদের দিক থেকে এরকম ৫ বছর আমরা মনে করি না যে দরকার আছে। এটা সংস্কারগুলো হওয়ার পরে ইলেকশন যখনই হোক, সেটার সাথে আমরা প্রস্তুত আছি ইলেকশনটা করার জন্য। অন্তর্বর্তী সরকারের বাড়তি আনুকূল্য পাচ্ছে এনসিপি। উপদেষ্টা পরিষদে আছেন তাদের প্রভাবশালী ২ সহযোদ্ধা, তবে এতে বাড়তি কোনো আনুকূল্য পাচ্ছেন না দাবি করে দলটির নেতারা এবং প্রশাসন নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছেন বিএনপির বিরুদ্ধে। বাংলাদেশে বর্তমানে বিএনপি, জামাত বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, কারো প্রতি সরকারের পক্ষ থেকে কোনো ন্যূনতম নিপীড়নের ঘটনা ঘটেনি। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের যে হিস্সাগুলো আছে সেগুলো তারা বুঝিয়ে নিচ্ছেন। সে জায়গায় আলাদা করে জাতীয় নাগরিক পার্টি সরকারের আনুকূল্য পাচ্ছে, এই বক্তব্যকে আমরা সঠিক বলে মনে করি না। কোনো আনুকূল্য না, বরং স্থানীয় পর্যায়ের অবস্থা খুবই ভয়াবহ। প্রশাসন পরিষ্কারভাবে ৯০% ক্ষেত্রে বিএনপির গ্রিপে চলে গেছে, ১০% ক্ষেত্রে জামায়াতের ইসলামের গ্রিপে চলে গেছে। আমাদের গেলে আমাদেরকে একটু হাসি মুখে তারা বরণ করে, এর বাইরে কিছু না। শীর্ষ নেতারা বলছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো নির্বাচন চায় এনসিপি, কিন্তু সংস্কারের মাধ্যমে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে আবারও সংকটে পড়বে গণতন্ত্র। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন হয় প্রধান শিক্ষকের দক্ষতাতেই, আর তাই তাদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করছে সরকার। এমনটাই বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দার। সকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা মান উন্নয়ন স্টেক হোল্ডারদের সাথে একটি মতবিনিময় সভায় সব কথা বলেন তিনি। এছাড়া সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক, অভিভাবক, প্রশাসন এবং স্থানীয় কমিউনিটির সম্মিলিত ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এছাড়া পাঠদান আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ, শিশুদের অংশগ্রহণমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রযুক্তি ব্যবহারের বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। সভায় জেলার 4টি উপজেলার প্রায় 5 শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষা অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন। আমাদের বর্তমান সিদ্ধান্ত হচ্ছে যে আমরা যতটুকু পারি বিভিন্ন বিষয়গুলোকে বিকেন্দ্রীকরণের চেষ্টা করব, এবং সেই ক্ষেত্রে ব্যবস্থাপনার মূল বিষয়টাই হয়ে দাঁড়াবে প্রধান শিক্ষক। লক্ষ্মীপুরে অনুমোদনহীন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি, মিলছে না প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, রয়েছে আরও নানা অনিয়ম। এসব বিষয়ে তথ্য সংগ্রহে গেলে যমুনা টিভির সাংবাদিককে ম্যানেজের চেষ্টাও করা হয়। ক্যামেরা দেখেই যমুনা টিভির সাংবাদিককে ম্যানেজের চেষ্টা। নেই লাইসেন্স কিংবা অনুমোদন, দেয়া হচ্ছে না মানসম্মত চিকিৎসা সেবা, এমন অভিযোগ লক্ষ্মীপুরের কমলনগরের প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। ঘটনা সত্যতা যাচাইয়ে গেলে ঘটে এমন ঘটনা। আমার কাছে আপাতত আমার জানার মতো কিছু নাই, কারণ আমাদের কাগজপত্র যা আছে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। আমাদের এই ল্যাবটা ধরেন আগে কমলনগরে ছিল, ওখানে কমলনগর ডিজিটাল ল্যাব নামে চলছিল। তারপরে আমরা ওই ল্যাবটা বাদ হয়ে গেছে, বাদ হয়ে যাওয়ার পরে আমাদের এখানে আসছে, আসার পরে প্রাইম ডায়াগনস্টিক নামে চলতেছে।
কিছুটা দূরেই আরেক ডায়াগনস্টিক সেন্টার গ্রিন লাইফ, সেখানেও একই চিত্র। শুধু কমলনগর নয়, লক্ষ্মীপুর জেলা শহর সহ বেশিরভাগ উপজেলাতেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এর মধ্যে অনুমোদন নেই অনেক প্রতিষ্ঠানের, নেই প্রয়োজনীয় যন্ত্রাংশ। বড় বড় ডাক্তারদের নাম ব্যবহার করা হলেও বাস্তবতা ভিন্ন। গত 1 বছরে জেলায় চিকিৎসকের অবহেলায় 8 জনের মৃত্যুর অভিযোগও আছে। কাগজপত্র জমা দিচ্ছে, সবকিছু হইতে লেট হবে। ডাক্তার থেকে শুরু করে আসলে এগুলা অনেকগুলোই নেই। এরা কি জন্য কি উদ্দেশ্যে এগুলো আসলে দেয়, এটা আসলে আমরা বোধগম্য নয়। আপনি ব্যাঙের ছাতার মতো ছোট একটা দিয়ে বসে থাকবেন, কাগজপত্র থাকবে না, রুগীরা হয়রানির শিকার হবে। আপনার কাছেও যে রুগী চলে যায় আমার কাছেও আসে, তা আমি এত টাকা ইনভেস্ট করার মানে কি? আপনার কাছে কিছুই নেই, কোনো ডাক্তার নেই, সাধারণ নার্সগুলোরে নেই। এরা এগুলা যারা ক্লিন করে এরা তাই আমাদের পুশিং করার। এসব দেখার দায়িত্ব যার, সেই সিভিল সার্জন এই বিষয়ে ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি নন। সেই তো বললেন, আমি দেখবো, তো আপনি বললেন, আমি কি বক্তব্য দেব? তবে সিভিল সার্জন কার্যালয়ের হিসেবে জেলায় 105টি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে অনুমোদন আছে হাতে গোনা কয়েকটির। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে রাইজ এন্ড রেট কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজশাহীতে বেলা 11টায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। তারা বলে 6 দফা দাবি আদায় বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে। এছাড়া পরিচালক সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিয়োগ নিষিদ্ধ সহ নানা দাবি জানিয়েছেন তারা। আমাদের আজকে কর্মসূচি রাইজ ইন বাংলাদেশের 49টি পলিটেকনিক রয়েছে সরকারি, সেই সকল সরকারি পলিটেকনিক লাল কাপড় দিয়ে আমাদের মূল ফটকটি আমরা ঢেকে দেব। তারা আমাদের শিক্ষক হতে চায়, একজন ল্যাব সহকারী কিভাবে শিক্ষক হয়, তারই পরিপ্রেক্ষিতে আমরা এই আন্দোলনটি চলমান রয়েছে। একই দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হয়েছে টাঙ্গাইলেও। দুপুরে মাথায় ও গলায় লাল কাপড় বেঁধে রাইজ এন্ড রেড কর্মসূচি পালন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে নিয়ে প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর। দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। 6 দফা দাবি এবং 2021 সালের ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিলের দাবি তুলে ধরা হয় বরিশালে বিক্ষোভ মিছিলে। দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিলটি বের করে আন্দোলনকারীরা সিএনবি রোড চৌমাথায় এলাকায় গিয়ে সেটি শেষ হয়। এরপর ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন এবং বিতর্কিত নিয়োগ বিধি সংশোধনের দাবি জানানো হয়। গোপালগঞ্জেও রাইজ এন্ড রেড কর্মসূচি পালন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। 6 দফা দাবি এবং কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দুপুরের দিকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। পরে মূল ভবনের গেটে তালা লাগিয়ে লাল কাপড় টাঙিয়ে দেওয়া হয়। আগামীকাল এই ইস্যুতে জেলা এবং বিভাগীয় পর্যায়ে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। রাজধানীর উত্তরায় একটি মেডিকেল কলেজের 8 জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী এবং ছাত্রদল নেতাকর্মীরা। সকালে উত্তরায় মনসুর আলী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করেন তারা। শিক্ষার্থীরা জানান, স্বৈরাচার পতনের 3 মাস পর মেডিকেল কলেজ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ এবং বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বিতরণের কর্মসূচিতে অংশগ্রহণের জেরে 8 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দ্রুত তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন ছাত্ররা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পরে 2 দফা দাবি নিয়ে মেডিকেল কলেজের প্রফেসর অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদের কাছে স্মারকলিপি প্রদান করেন ছাত্রছাত্রীরা। হোস্টেল থেকে একদিনের নোটিশে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আমাদের প্যারেন্টসদেরকে ডেকে নানাভাবে অকথ্য ভাষায় অপমান করা হয় এবং আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় কলেজে। ভিডিও ফুটেজ দেখে দেখে এই শিক্ষার্থীদেরকে, এই কোমলমতি শিক্ষার্থীদেরকে তাদেরকে বহিষ্কার করে। 3 জন শিক্ষার্থীকে হোস্টেল থেকে অপসারণ করে। স্বাধীন বাংলাদেশে এর চেয়ে বড় বৈষম্য আর কিছু হতে পারে? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের আজ 2টি ইউনিটের ভর্তি পরীক্ষা। এর মধ্যে সকালে
সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে 1 ঘন্টা নেওয়া হয় পরীক্ষা। কুমিল্লা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 30টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সি ইউনিট ভুক্ত ব্যবসায় অনুষদের 340টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে 9,952 জন, অর্থাৎ আসন প্রতি লড়ছেন 41 জন। বিকেল 3টায় শুরু হয়ে এই ইউনিটের ভর্তি বিজ্ঞান এবং প্রকৌশলী অনুষদের পরীক্ষা। আর এই ইউনিটের 350টি আসনের বিপরীতে 32,658 জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। নোয়াখালীতে আশঙ্কাজনকভাবে বেড়েছে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য। সর্বস্ব লুটে নিতে চক্রটি ব্যবহার করে নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা। তাদের মূল টার্গেট নারী যাত্রীরা। গেল 1 সপ্তাহে একাধিক লুটপাট এবং শ্লীলতাহানির ঘটনার পর নারীদের মাঝে ছড়িয়েছে আতঙ্ক। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বেশিরভাগ সিএনজি চালিত অটোরিকশাতেই নেই নম্বর প্লেট, অথচ 3 চাকারই বাহনে আসন গুণে যাত্রী পরিবহন করা হয় অবাধে। যেহেতু নম্বর প্লেট কিংবা রেজিস্ট্রেশন নেই, ধরা পড়ার সুযোগও কম, তাই ছিনতাইকারী চক্রের পছন্দের তালিকায় এসব সিএনজি, যাদের প্রধান টার্গেট নারীরা। চালকের সাথে চক্রের কয়েকজনকে বসানো হয় যাত্রী বেশে, এরপর 2-1 জন উঠলে নির্জন জায়গায় নিয়ে লুটে নেওয়া হয় সব। নারী যাত্রীদের করা হয় হেনস্থা কিংবা শ্লীলতাহানি। আগে থেকে সিএনজিতে 3-4 জন যুবক থাকে, তারা নারীদেরকে টার্গেট করে। তারপরে যে নারীরা যদি সিএনজিতে ওঠে তখন তারা চিনকারি করে। উঠতে অনেক বেশি ভয় পায়। আমি যে রাস্তায় দিনের বেলায় বেরোই, আমার এখনো হাত পা কাঁপে। আমি সিএনজি দেখলে দাঁড়ায় থাকি। অনেকে স্কুলে আসা বন্ধ করে দিচ্ছে, এই যে সড়ক নিরাপত্তা নাই, দুর্ঘটনা ঘটতেছে, অনেক সিএনজিতে দুর্ঘটনা ঘটছে। গেল কয়েকদিনে এরকম একাধিক ঘটনায় আতঙ্কিত চলাচলকারী নারীরা। উদ্বেগ উৎকণ্ঠায় কমেছে ছাত্রীদের উপস্থিতি। ছিনতাই চক্রের কেউ আটক না হয় ক্ষুব্ধ তারা। প্রথম মধ্যে একটা সিএনজি দূষিতকারী, ওরা আমাদের আব্বুকে জোরপূর্বক আটক করে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। সিঙ্গেল যাত্রী যারা একক যাত্রী, ওদেরকে ওরা জিম্মি করে সিএনজির ভিতরে অপহরণ করে এবং ছিনতাই করে। আমাদের স্কুলে ছাত্রীরা আছে, তারা আমাদের ঘটে যাওয়া ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এখন স্কুলে উপস্থিতি কমে গেছে। এটা যে পরবর্তী আমাদের গায়ের উপরে আসবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? প্রশাসন কি আমাদেরকে গ্যারান্টি দিবে? আমরা যখন সিএনজিতে উঠি, আমাদেরকে কি কেউ উঠায় নিয়ে দর্শন করবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে সংঘবদ্ধ চক্র। নম্বরবিহীন সিএনজির কারণে জড়িতদের ধরতে অসহায়ত্ব প্রকাশ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের থানা এলাকায় যে সিএনজিগুলো চলে ম্যাক্সিমাম হলো নাম্বারবিহীন। ইউনো মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, ইউনো মহোদয় স্বীকার করছেন প্রায় 80%-এর কাছাকাছি বা 80%-এর উপরে সিএনজিগুলো নাম্বারবিহীন। তো নাম্বারবিহীন সিএনজিগুলো দিয়ে আমরা অবজার্ভ করতে পারি না, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। চৌরাস্তা থেকে সোনাপুর সড়কে সবচেয়ে বেশি সক্রিয় ছিনতাইকারী চক্রগুলো। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মুন্সিগঞ্জে ছাদ উড়ে যাওয়ার পর যাত্রী নিয়ে বাস চালানোর ঘটনায় মামলা করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে হাসারা হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলাটি করা হয়। এতে বরিশাল এক্সপ্রেসের চালক হেলপার সহ মালিককে আসামি করা হয়েছে, আর পলাতক আছে তারা। পুলিশ জানিয়েছে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। গাড়ির ফিটনেস আছে কিনা সেটারও তদন্ত চলছে। বৃহস্পতিবার মধ্যরাতে এক্সপ্রেসওয়েতে প্রথমে মাইক্রোবাস এবং পরে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষের পর বাসটির ছাদ উড়ে যায়, তবুও গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে চালাতে থাকে চালক। এদিকে সেদিনের দুর্ঘটনায় আহত 5 জনের মধ্যে 4 জনের বাড়ি ফিরেছে। দিনভর গরমের পর স্বস্তির বৃষ্টি নেমেছে খুলনাতেও। বিকেল 4টার দিকে হঠাৎ শহরের বিভিন্ন এলাকায় দেখা মেলে বৃষ্টির। স্থায়ী হয় 15 মিনিটের মতো, আর এর আগে সকাল থেকেই রোদের প্রখরতা এবং ভ্যাপসা গরমে হাঁসফাঁস ছিল জনজীবন। বেলা গড়ানোর পর বইতে থাকে দমকা হাওয়া, আকাশ মেঘলা হয়ে শুরু করে বর্ষণ। আকস্মিক বৃষ্টিতে প্রশান্তি নেমে এসেছে জনমনে। বৃষ্টিপাতের পর সহনীয় হয়ে এসেছে তাপমাত্রার পারদ। তবে হঠাৎ বৃষ্টিতে সাময়িক বিপাকেও পড়তে হয়েছে খেটে খাওয়া এবং কর্মজীবী মানুষকে। বৈশাখে নেত্রকোনার হাওড় অঞ্চলের আতঙ্কের নাম বজ্রপাত। মাঠ ভর্তি পাকা ধান, অথচ প্রাণ ভয়ে জমিতে নামতে পারছেন না কৃষক। গত 5 বছরে জেলায় বজ্রপাতে 49 জনের মৃত্যু হয়েছে। প্রায়শই ঘটছে হতাহতের ঘটনা। সম্প্রতি বজ্রপাতে একই দিনে 3 জনের মৃত্যুর পর আতঙ্ক আরও বেড়েছে। আর এই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ কাজে গেলেও মেঘ দেখলেই সরে পড়ছেন।
হাওরের বিস্তৃত মাঠ জুড়ে হাওয়ায় দুলছে বোরো ধান। কোথাও কোথাও ফলন তুলতে শুরু করেছেন চাষিরা। তবে মাঠে যেতে ভয় পাচ্ছেন কৃষক। আতঙ্ক ছড়াচ্ছে কালবৈশাখীর সাথে বজ্রপাত। আকাশে মেঘ দেখলেই ছুটে পালাচ্ছে কৃষক। একদিকে আগাম বন্যার ভয়, অন্যদিকে ঝড়বাদল। গত 15 এপ্রিল নেত্রকোনার খালিয়াজুড়িতে বজ্রপাতে 3 জন মারা গেছে। একই দিনে এমন দুর্ঘটনার পর থেকে প্রাণ সংশয়ে খেতে নামতে চাইছে না কৃষকরা। বাড়িটা তো অনেক দূর, হাওর তো অনেক দূর, কিন্তু দেখা গেছে যে একটা লোক এই বজ্রপাতের সময় যে কোনো জায়গায় গিয়ে আশ্রয় নিব অথবা কোনো জায়গায় যে গিয়ে নিরাপদ বোধ করবো, সেই জায়গায় কিন্তু আমাদের এখানে নাই। যদি একটু বৃষ্টি আসে তখনই কেউ হাওরে যায় না, মানে কারণ হলো মানুষের জীবনের তো তরণ ধান অন্য কিছু বড় না। এই যে আমরা ফাঁকনা ক্ষেত, এই ফাঁকনা ক্ষেত্রে আমরা বাড়ি থাকতে পারি না, মনে আমরা বান্ধে না। একটা বছর বড় আমরা ক্ষেত নিয়ে আমরা অনেক ঝুঁকি করি। সরকারি হিসাবে গত 5 বছরে জেলায় বজ্রপাতে প্রাণ গেছে 1/2 মানুষের। তবে স্থানীয়দের দাবি মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি। এক জায়গায় যায় যে আমরা বসবো 10-12 জন, এরকম কোনো সিস্টেম নাই, আমাদের বাড়িতে আসতে হয়। বজ্রপাতের লাগে না আমরা নিরাপদে থাকতে পারি না। আওয়ারগুলো আমরা সারা বছর একটা ফসল পাই। উঁচু যে গাছপালা বা বৈদ্যুতিক খুঁটি, ওই সমস্ত জায়গা থেকে একটু দূরে অবস্থান করা। তারপর হচ্ছে যে বৃষ্টি যখন বেশি হয় বা বজ্রপাতের সম্ভাবনা যখন বেশি দেয়, আমাদের মোবাইল বা ল্যাপটপ যেগুলো আছে, কম্পিউটার যে ডিভাইস যেগুলো আছে, এগুলো যতটুকু সম্ভব একটু অ্যাভয়েড করা, টেলিভিশনটা একটু অ্যাভয়েড করা। দুর্গম হাওরে কাজ করা কৃষক ও জেলেদের বাঁচাতে জরুরি নির্দেশনা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আমরা যে বজ্রপাত নিরোধক দণ্ড আছে সেগুলো এই মুহূর্তে আমাদের 12টি আছে। তো যেহেতু এখানে প্রায় আমাদের ইউনিয়ন হলো 6টা, 72টা আমাদের আছে ওয়ার্ড আছে, আমি চাইবো যে প্রত্যেকটা ওয়ার্ডে যেন এই নিরোধক দণ্ড বসানো যায়। ব্রিটিশরা যখন ছিল তারা মাটির নিচে এই পাথর রাখতো যাতে বজ্রটা নিরোধক ব্যবস্থা ছিল, কিন্তু এখন আমাদের ওইটা নেই। কিন্তু আমরা বিশেষ করে গাছ লাগানোর সিজনটা হচ্ছে বর্ষাকাল। আমার প্ল্যান আছে আমরা ধরেন এলাকা জুড়ে তাল গাছ লাগিয়ে দেব। প্রত্যন্ত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে উঁচু স্থানে আশ্রয় কেন্দ্র তৈরির দাবি হাওরবাসীর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নাটোর, সিরাজগঞ্জ, নরসিংদী এবং ফরিদপুরের ভাঙ্গায় স্বামী স্ত্রী সহ মোট 6 জনের মরদেহ উদ্ধার করা হচ্ছে। কেউ আত্মহত্যা করেছেন, কেউ হয়েছেন হত্যার শিকার, আবার কেউ নিজের স্ত্রীকে হত্যার পর করেছেন আত্মহত্যা। পুলিশ জানিয়েছে মামলার পর নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। বাড়িময় দুর্গন্ধ, খোঁজ নিতে বাড়িতে হাজির প্রতিবেশীরা। ঘরে ঢুকেই দেখলেন আইনুল হকের মরদেহের ওপর ভনভন করছে মাছি। নিহত আইনুল নাটোর বড়াই গ্রামের মাঝগাঁও ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক। বাড়িতে একাই থাকতেন তিনি। পড়াশোনার খাতিরে ছেলে থাকে বাইরে আর মেয়ে বিবাহিত। পারিবারিক কলহের জোরে স্ত্রীও ছেড়ে গেছেন 7 মাস আগেই। মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করেছে পুলিশ। আমি রাতে আইছি, নানার কাছে ব্যস্ত, আর সকালবেলা ফোন দিতে মারা গেছে। আইসি যে এরকম অবস্থা দেখলাম আমি, তাতে মনে হচ্ছে মারিত হয়ে গেছে। অবশ্যই তদন্ত করা উচিত যে কিভাবে কেউ মারছে কিনা। একাই ওই বাড়িতে থাকতো, আর লাশের যে অবস্থা, অর্ধগলিত অবস্থা, তো দেহে তার যে পোকা ধরতে হয়তো কয়েকদিন আগে। পোস্টমর্টম না হলে এটা বলতে বলা যাবে না। নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যায় স্বামী রাজু মিয়া। 24 ঘন্টা না পেরুতেই শেকেরচর বাবুরহাট বাজারের একটি 3তলা ভবনের কার্নিশে ঝুলানো রাজুর মরদেহ উদ্ধার হয়। পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছে মাদকাসক্ত রাজু মিয়া। তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়ানোর পর পুলিশ আইসা, ফায়ার সার্ভিস আইসা এখান থেকে লাশ নামায় এখন লাশ নিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সবাই কাজ করতেছে কি নিয়ে ঘটনা, এটা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে তথ্য উদ্ঘাটন হবে। হবিগঞ্জের চুনারুঘাটে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়র অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হাইকে প্রতিবেশী জমাদার বাড়ির লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। দেশীয় অস্ত্র লই আইছে, আইয়া তাইনরে কুস্তা না জিঙ্গাই মার ধরে শুরু করে দিছে। শুরু করতে এক পর্যায়ে তাইন দূরে এখানে আইসুন, এখানে আইয়া এরা 5-6 জনে বের দেয় তাইনরে কুবাইয়া একবারে জায়গা পাইয়া গেছে। বিভিন্নভাবে আসলে জমি দখল দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। বাট আজকে এরকম একটা নৃশংস ঘটনা ঘটাইছে। ফরিদপুরের ভাঙ্গায় হাসিব মোল্লা নামে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রাত 3টা নাগাদ গলায় গামছা দেয়া ঝুলন্ত দেহ দেখতে পায় তার মা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিন্তু পরীক্ষা দেশে ছাত্রও ভালো ছিল, মেধাবী ছাত্র। পরীক্ষার পরেও মনের দিক দিয়ে একটু মনমরা ভাব, তো হঠাৎ করে এই রাত্রিবেলা ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া গেছে। হাসিব এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, ছাত্র ভালো ছিল, মেধাবী ছাত্র, কিন্তু কীভাবে মারা গেল আসলে এটা আমরা বুঝতে পারছি না। এদিকে সিরাজগঞ্জের তারাশে ধান ক্ষেতের পাশ থেকে পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রশিদুল পৌর সদরের ওয়াবদাবাদ এলাকার বাসিন্দা। রাকিব সরকার, যমুনা নিউজ। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে স্বাভাবিক আমদানি রপ্তানি বাণিজ্য। ভারত ও ভুটান থেকে আসছে পাথর, দেশি পণ্য যাচ্ছে নেপালে। ব্যবসায়ীরা বলছেন প্রতিবেশী দেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব পড়েনি স্থলবন্দরটিতে, তাই অনেকটাই কেটেছে দুশ্চিন্তা। ভারত, নেপাল, ভুটানের সাথে পণ্য আমদানি রফতানি ক্ষেত্রে ব্যবসায়ীদের পছন্দের শীর্ষে বাংলাবান্ধা স্থলবন্দর। দেশের একমাত্র চতুর্দেশীয় এই স্থলবন্দরে বছরের প্রায় পুরোটা সময় জুড়ে থাকে পণ্যবাহী গাড়ির যাতায়াত। পার্শ্ববর্তী দেশগুলো থেকে সবচেয়ে বেশি পাথর আমদানি করা হয় বাংলাবান্ধা দিয়ে। সম্প্রতি ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের খবরে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও বন্দরের স্বাভাবিক কার্যক্রমে সেই দুশ্চিন্তা কেটেছে পুরোদমে। পূর্বে নেই আমরা এক্সপোর্ট করতে পারতেছি, এক্ষেত্রে আমাদের কোনো সুবিধা নেই। আজকে আমাদের বাংলাবান্ধা দিয়ে অনেক গাড়ি এক্সপোর্ট হয়েছে। ট্রানজিট চুক্তি বাতিল করার পর আমাদের বাংলাবান্ধা স্থলবন্দরে এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েনি এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন স্বাভাবিকভাবে আগের মতো করেই আমদানি এবং রপ্তানি স্বাভাবিক আছে। ভুটান, নেপাল, বাংলাদেশের মাল সুন্দরভাবে যাওয়া আসা করছে, আনলোডিং লোডিং কোনো সমস্যা নাই। প্রতিদিনই ভারত, ভুটান থেকে পাথর আমদানির পাশাপাশি নেপালে যাচ্ছে বাংলাদেশি পণ্য। ট্রান্সশিপমেন্ট জনিত ভ্রান্তি কাটিয়ে এখন পুরোদমে কাজ করছে বন্দর সংশ্লিষ্টরা। বিগত দিনের মতো অবাধে পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করছে বন্দরে। নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ সহ আমদানি রপ্তানি কোনো প্রভাব পড়েনি। ভালোভাবে চার দেশে আমাদের লোড আনলোড হচ্ছে। এখন নিয়মিতভাবে এক্সপোর্ট হচ্ছে আলু, পাট, ঝুট, অন্যান্য পণ্য, ঔষধ। আমদানি রপ্তানি কার্যক্রম একেবারেই স্বাভাবিকভাবেই চলছে। তা আমাদের ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে আমরা যে তৃতীয় আরেকটি দেশে যে রপ্তানি করি সেটা হচ্ছে নেপাল। তো নেপালে আমাদের যে স্বাভাবিকভাবে যে রপ্তানি হয় এখনো পর্যন্ত সেটা চলছে, স্বাভাবিকভাবেই চলছে। ট্রান্সশিপমেন্ট একটি আন্তর্জাতিক বাণিজ্যিক প্রক্রিয়া, যার মাধ্যমে একটি দেশ সরাসরি অন্য দেশে নিজেদের পণ্য পাঠাতে মাঝপথে তৃতীয় দেশের বন্দর ব্যবহার করে থাকে। বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে আসছিল ভারত। ৮ এপ্রিল দেশটির পক্ষ থেকে সেই সুবিধা বাতিল করা হয়, তবে এতে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য পাঠানোয় কোনো বিরূপ প্রভাব পড়েনি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা। দোকানিরা জানিয়েছেন, একদিকে আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা, অন্যদিকে স্থানীয় পর্যায়ে সরবরাহ কমেছে, আর এর প্রভাবেই বাড়ছে দাম। এক সপ্তাহ আগেও দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকায়। হঠাৎ করে দাম বেড়ে যাওয়াতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা। ৩০ টাকা কেজি কয়দিন কিনলাম, আজকে ৫০ টাকা কেজি। আমরা গরিব মানুষ, আমরা অত দাম দিয়ে খেতে পারি? দাম কম হলে আমাদের ভালো হয়, আমরা তো দিন খায়। যারা স্বল্প আয়ের মানুষ তারা বিশেষ করে একেবারেই হতাশ হয়ে গেছে, তারা দিন আনে দিন খায়, তারা কি করবে? দোকানিরা বলছেন পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়াতে সরবরাহ কিছুটা কমেছে, আর এরই প্রভাব পড়েছে হিলি বাজারেও। কিছুদিন আগেও মোকামে প্রতিদিন ৩ থেকে ৫ ট্রাক পেঁয়াজ পাওয়া গেলেও এখন আসছে মাত্র ১ থেকে ২ ট্রাক। আমদানি কম থাকার কারণে পেঁয়াজের দামটা এই ঊর্ধ্বমুখী। এই পেঁয়াজের দামটা আবার স্বাভাবিক আসবে যদি আপনার ভারত থেকে পেঁয়াজ আবার আমদানি শুরু হয়। গেল সপ্তাহে মোকামে প্রতি মন পেঁয়াজ ১২০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হলেও এখন তা হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকায়। পাইকাররা বলছেন, ভারত থেকে আমদানি শুরু হলে দাম আবারও কমে আসবে। ১৫০০-১২০০ টাকা মন পেঁয়াজ কিনতাম, ওই পেঁয়াজটা আমরা এখন কিনতেছি ১৮০০-১৯০০ টাকা মন। আমরা বেশি দামে কিনতেছি, বেশি দামে বিক্রি করতেছি। স্থানীয় বাজারে পেঁয়াজের দর কমে যাওয়াতে ব্যবসায়ীরা আমদানি করতে আগ্রহ হারিয়ে ফেলেছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।